অফিস থেকে বাসায় এসে বাপ্পি তার বউ রাফিকে উড়াধুরা পিটাতে লাগলো। রাফি বেচারি কোনো প্রতিবাদ করে না, নিমিষে মার খেয়ে যাচ্ছে। বাপ্পি বলল, তোকে কতবার বলেছি আমি আসলে সাথে সাথে আমার গোসলের কাপড় চোপড় রেডি করে রাখতে। আমার মা অসুস্থ তুই জানিস, মায়ের একটু সেবা যত্ন করতে পারিস না নাকি? শুধু রাজরানীর মতো বসে বসে খেলে তো আর হবে না। আমার বাড়ি থেকে তোর বাপের বাড়িতে এটা সেটা পাঠাস যে, আমি কি কোনো কিছু বলেছি কোনোদিন? বাপের বাড়ির কথা বলতেই রাফি বলল, যা বলার বলছেন, কিন্তু বাপের বাড়ি নিয়ে কোনো কথা বলবেন না প্লিজ। আমি বাবাকে পর্যন্ত একটু দেখতে যেতে পারি না, কারণ আপনি চান না বলে। বাবা ফোন করলে কত বাহানা দিতে হয়, আর আপনি বলছেন বাপের বাড়িতে জিনিস পাঠায়। বাপি রেগে গিয়ে রাফির গালে শক্ত করে ধরে বলল, কি আমার মুখের উপরে কথা? এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যা, যা বলছি। রাফি আর কিছু না বলে সেখান থেকে সরে যায়। বাপ্পির মা বিছানায় শুয়ে আছে। বাপ্পি মায়ের পাশে গিয়ে বসে মায়ের কপালে হাত বুলাতে বুলাতে বলল, মা তোমার এখন কেমন লাগছে? শরীর সুস্থ আছে তো? হ্যাঁ বাবা, আগে থেকে অনেকটাই ভালো আছি। তোর বউকে কিছু বলতে পারিস না? মাঝে মাঝে আমাকে একটু হেল্প করতে। হ্যাঁ মা বলেছি, আর হারামজাদিকে অনেক পিটিয়েছি আজ। তাহলে মা তুমি ঠিক মতো ঔষধ খেও, আমি তোমার জন্য খাবার পাঠাতে বলছি। আচ্ছা ঠিক আছে বাবা, যা। বাপি সেখান থেকে উঠে চলে যায়। রাফি বিছানায় হাত হেলান দিয়ে বসে আর কাঁদছে। তার বাবার কথা বেশ মনে পড়ছে আজ, কত আদর যত্নে রাখতো রাফিকে। এমন সময় ছোট বোন প্রিয়া কল করে। রাফির বোনের কলটি দেখে মুখে হাসি নিয়ে কলটি রিসিভ করে। প্রিয়া বলল, আপু তুই কেমন আছিস? তোর শ্বশুর বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে রে, তুই কেমন আছিস? আর বাবার কি অবস্থা? বাবা তোকে দেখতে চায়, তোর কথা মনে করে কাঁদতে থাকে। তুই কি একটু আসতে পারিস না আপু? আমি যদি যেতে পারতাম তাহলে কি না যেয়ে থাকতাম রে বোন। তুই তো জানিস এই সংসারের ছোট বড় সব কাজ আমাকেই করতে হয়। শাশুড়ি মাকে দিনরাত সেবা করেও নাম পায় না। তোর দুলাভাইকে উল্টোপাল্টা বলতে থাকে আমার বিরুদ্ধে। সব বুঝেছি আপু, কি করবি? কপালে যখন আছে মেনে নিতে হবে। তাহলে তুই আসিস মনে করে। ওকে আপু, রাখছি বলেই কলটি কেটে দেয়। রাফি উঠে রান্নাঘরের দিকে চলে যায়। বাপ্পি অফিসে বসে বসে ভাবছে, রাফির কি সমস্যা তা আমার খুঁজে বের করতে হবে। ওর আচার আচরণ ভালো ঠেকছে না। সে মোবাইলটি নিয়ে রাফির মোবাইলে কল দেয়। রিং পড়ে, কিন্তু কল রিসিভ হয় না। আবারও কল দেয়, কিন্তু ফোন রিসিভ হয় না। এদিকে রাফি নামাজ পড়ছে, তাই মোবাইলটি সাইলেন্ট করে বিছানায় রাখছে। বাপ্পির একের পর এক কল আসছে। কল রিসিভ হচ্ছে না দেখে বাপ্পির মাথা বেজায় গরম হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, আজকে বাড়িতে যায়, তারপর ওর একদিন কি আমার একদিন। এই বলে অফিস থেকে সোজা বের হয়ে যায়। রাফি রান্নাঘরে রান্না করছে। তার মুখ একদম শুকিয়ে গেছে, পুরো শরীর ঘিমে একাকার হয়ে গেছে। এমন সময় বাপ্পি এসে রাফির কাছে গিয়ে রাফির হাতটি ধরে বারান্দার দিকে নিয়ে আসে। ড্রয়িং রুমে এনে ধাক্কা দিয়ে ফেলে দিল রাফিকে। কি হলো আপনার? দেখে মনে হচ্ছে রেগে আছেন। অফিস থেকে এত তাড়াতাড়ি ফিরে এসেছেন যে? বাপ্পি কোনো কথা না বলে রাফির গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, কিরে ফোন ধরছিলি না কেন? তোকে যে দুপুর থেকে ফোন দিচ্ছি আমি, কোন ছেলের সাথে এত কথা বলিস? রাফি গালে হাত দিয়ে বাপ্পির কথার জবাব দিল, শোনেন, আমি যদি অন্য কারোর সাথে কথা বলতাম তাহলে তো আমার ফোন ব্যস্ত দেখাতো, তাই না? এরকম কথা শুনে বাপ্পির মাথায় আরো রাগ উঠে গেল। সে দাঁড়া বলে চলে গেল। রাফি অবাক হয়ে সোফায় বসে আছে। একটু পর বাপ্পি একটু বেতেনে রাফিকে সোফায় বসা অবস্থায় এলো পাতারি মারতে মারতে বলল, আমার মুখে মুখে কথা বলছিস? মাইর খাওয়ার খুব শখ তাই না? এখন কেমন লাগে? প্রতিদিনই তো কারণ ছাড়া মারেন, তবে আজকে না মারলেও পারেন প্লিজ। ওর মাথায় আরো রাগ বেড়ে গেল, মাথার রাগ চড়া হয়ে গেল। তার উপর উচ্চস্বরে বলল, কেন রে, আজকে মারলে কি হবে শুনি? আজকে কি এমন হয়েছে? রাফি বাপ্পির কথায় মাথা নিচু করে বলল, আজকে তো আপনার জন্মদিন। আমার জন্মদিন তো কি হয়েছে? জন্মদিন বলে কি মারা যাবে না? আসলে ঠিক তা নয়। আপনি আমার স্বামী, আমায় মারতে পারেন, রাগ দেখাতে পারেন, যা ইচ্ছে তাই করতে পারেন, তবে আজকে আপনার জন্মদিন উপলক্ষে আপনার মঙ্গলের জন্য রোজা রেখে নামাজ পড়ে রান্না সারেন করছিলাম, তাই হয়তো ফোন রিসিভ করতে পারিনি। যদি আপনার মারতে ইচ্ছে করে দয়া করে ইফতারের পর মাইরেন, তাতে সত্যি আমার কোনো কষ্ট থাকবে না। এই বলে সেখান থেকে রুমে চলে যায়। বইয়ের কথাটা শুনে বাপ্পি স্তব্ধ হয়ে যায়। সে কি করছে এসব? তার চোখ দিয়ে অনবরত অশ্রু পড়তে শুরু করলো। মেয়েটা সারাদিন না খেয়ে আমার জন্মদিনে আমার জন্য রোজা রাখছে, আমি কিনা তাকে ছি 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 ছি। আমায় কত ভালোবাসে মেয়েটা। দৌড়ে আমি মায়ের কাছে চলে গেলাম। রাফি মাকে সব বুঝিয়ে মাকে নিয়ে রাফির কাছে আসে। এসে দেখলো রাফি বাপ্পির বিছানায় রাখা এলোমেলো কাপড়গুলো ভাঁজ করছে। বাপ্পি দৌড়ে রাফির কাছে গিয়ে রাফিকে তুলে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলল, আমায় ক্ষমা করে দাও রাফি, আমি না বুঝে তোমার উপর অনেক অত্যাচার করেছি। রাফি মাথা নিচু করে বলল, এসব কি বলছেন? আপনি আমার স্বামী, নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। জানেন, আমি চাই আপনার বুকে এভাবে মাথা রেখে সারাটা জীবন পার করে দিতে, হাসি খুশিতে থাকতে আপনার পাশে।
ভালোবাসে। শাশুড়ি এসে বলল, মারে আমাকে ক্ষমা করে দিস পারলে। তুই আমার এত সেবা করার পরেও তোর নামে বাপ্পিকে বদনাম করতাম শুধু তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। এই মাকে তুই ক্ষমা করতে পারবি না মা? রাফি শাশুড়িকে বুকে নিয়ে বলল, ও মা, এখন মেয়ে ডাকছেন আর এখনই কাঁদছেন? মেয়ে কি কখনো মায়ের কথা না শুনে পারে? মা রাফিকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার মতো বৌমা যেন সবার ঘরে ঘরে থাকে। কালকেই তোমার বাবা মাকে আসতে বলো। মা, ঠিক আছে। এইসব দেখে বাপ্পির চোখে জল গড়িয়ে পড়ছে আর আল্লাহর কাছে প্রার্থনা করছে, ইয়া রব, আমার বউয়ের হায়াত বাড়িয়ে দিন, সব সময় যেন এভাবে হাসি খুশিতে থাকতে পারি। তারপর সবার হাসি মুখ দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসা। তাই বউয়ের গায়ে হাত তোলার আগে সবটা জানুন। হাত তুলতে হলে শ্বশুর বাড়িতে খবর দেন। সব সংসার সুখের হোক। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।